সরি। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোতাসিম। বর্তমানে গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টে আছি মুক্তা মেডিকেল কলেজে এক্সিপিএস পার্ট 2 ট্রেইনি হিসেবে। আমার এমআরসি পার্ট 1 এই জানুয়ারিতে কমপ্লিট হয়। সো এমআরসি পার্ট 1 আর এফসিপিএস পার্ট 1 নিয়ে এখন যে জল্পনা কল্পনা যে কিভাবে কি পড়বো না পড়বো, কম্বাইন্ডে পড়া যায় নাকি, এসব নিয়ে হচ্ছে আমাদের ডিসকাশন গুলো হচ্ছে প্রতিনিয়ত। সো আজকে আমাদের টপিক হচ্ছে নেফ্রোলজি। নেফ্রোলজি থেকে পাস্ট মেডিসিন সলভ করবো আমরা। এই পাস্ট মেডিসিন সলভ করার টাইমে প্রশ্নের প্যাটার্ন থেকে আপনি বুঝতে পারবেন এমআরসি পার্ট 1 কি ধরনের প্রশ্ন আসতে পারে। এই প্রশ্ন সলভের সাথে সাথে আপনি বুঝতে পারবেন এফসিপিএস পার্ট 1 এ কি ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে। সো আমরা দেরি না করে শুরু করি। বাকিরা আস্তে ধীরে জয়েন করো। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? ওকে। আচ্ছা, প্রথম প্রশ্ন একটু ভালো মতো দেখবেন প্রশ্নটা। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ লিস্ট রেকগনাইজড অ্যাজ এ কজ অফ মেমব্রেনাস গ্লোমেরুলাইটিস? ওকে। মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, ঠিক আছে। এই মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস কিসের মধ্যে পড়ে? নেফ্রোটিক সিনড্রোম আর নেফ্রাইটিক সিনড্রোম? জাস্ট এটা অ্যান্সার দেন। নেফ্রোটিক আর নেফ্রাইটিক? আচ্ছা, কেউ রেসপন্স করতেছেন না। যাই হোক, আমরা মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের একটা পার্ট। নেফ্রোটিক সিনড্রোমের মধ্যে আপনার মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, তারপরে মিনিমাল চেঞ্জ ডিসঅর্ডার, ফোকাল সেগমেন্টাল গ্লোমার স্ক্লেরোসিস, এগুলা করবে, তিনটা পার্ট করবে। আপনার ইয়াতে ডেভিডসনে হচ্ছে যে একটা বিশাল বক্সই আছে। এই বক্সটা পড়লে মোটামুটি হচ্ছে যে আপনার আইডিয়া হয়ে যাবে কি ধরনের প্রশ্ন আসতে পারে না আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখানে জাস্ট চিন্তা ভাবনা করি যে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস এর ক্ষেত্রে কোনটা রেকগনাইজ কজ না। প্রথমে বলছে ম্যালেরিয়া, লিম্ফোমা, হেপাটাইটিস বি, ক্রায়োগ্লোবিনেমিয়া, গোল্ড। আপনি যদি একটু ভালো মতে ডেভিডসনের বক্সটাই মনে রাখতে পারেন, ওই বক্স থেকে আপনি অ্যান্সার দিতে পারবেন। এবং আপনি এটা এখানে পাচ্ছেন এমআরসিপি তে এসবি আকারে। সেম প্যাটার্নের প্রশ্ন আপনাকে এফসিপিএস এ এমসিকিউ আকারে দিতে পারে। ঠিক আছে। সো এখানে ম্যালেরিয়া, লিম্ফোমা, হেপাটাইটিস বি, গোল্ড, এরা হচ্ছে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস করে এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে। এই যে ক্রায়োগ্লোবিনেমিয়ার কথা বলছে, এটা অ্যাকচুয়ালি মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে না। কেউ বলতে পারবেন কোন ইনফেক্টিভ কজের সাথে ক্রায়োগ্লোবিনেমিয়া মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড? বলতেছি, বক্সে দেখাই দিব আমি, সমস্যা নেই। হেপাটাইটিস সি। ক্রায়োগ্লোবিনেমিয়া, এই হেপাটাইটিস সি। সি, ভেরি গুড, ভেরি গুড। হেপাটাইটিস সি। সেদিন একটা ক্লাসে আমরা বলছিলাম যে আপনি যখন আইভি ড্রাগ অ্যাবিউজার দেখবেন তখন আপনি হেপাটাইটিস সি মাথায় রাখবেন। ক্রায়োগ্লোবিনেমিয়া যখন দেখবেন তখন হেপাটাইটিস সি মাথায় রাখবেন। ঠিক আছে। তো আসেন, আমাদের অ্যান্সার হচ্ছে কি তাহলে?
ক্রায়োগ্লোবিনিমিয়া। ওকে। আচ্ছা, একটু ডেভিডসনের বক্সটা দেখাই দিই। ডেভিডসনের বক্সটা দেখালে আপনাদের জন্য সুবিধা হবে। যে একজন প্রশ্ন করছেন যে ডেভিডসনের বক্স কোনটা, এটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, বক্স 18.15, 573 নাম্বার পেজ। যা মাত্র পড়লাম, যে পয়েন্ট গুলো ছিল দেখেন। হেপাটাইটিস বি ছিল। ওকে, হেপাটাইটিস বি ছিল। তারপরে কি ছিল? ম্যালেরিয়া ছিল। ঠিক আছে। তারপরে কি ছিল? গোল্ড ছিল, লিম্ফোমা ছিল। ঠিক আছে। সো এই পয়েন্ট গুলা আমরা জাস্ট এখানে অ্যাড করে নিছি। বুঝতে পারছেন? হেপাটাইটিস বি, তারপর হচ্ছে ড্রাগের মধ্যে এখানে গোল্ড আসবে। ওকে। তারপর হচ্ছে আপনার লিম্ফোমা আসবে, আর হচ্ছে যে আপনার হেপাটাইটিস বি। ওকে। ম্যালেরিয়া আর হচ্ছে সিফিলিস, দুইটাই হচ্ছে আপনার মেমব্রেনাস নেফ্রোপ্যাথির সাথে অ্যাসোসিয়েটেড। সো মোরলেস এখানকার জিনিসগুলাই আপনার এমসিকিউ আকারে এফসিপিএস এ আসতে পারে, অথবা জিনিসটা আপনার ইন কেস অফ এমআরসিবি তে এইচবি আকারে আসতে পারে। ঠিক আছে। সো বক্স নাম্বার 18.15। আচ্ছা, এবার আমরা আগের জায়গায় চলে যাচ্ছি। আসেন, আমরা মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস এর ক্ষেত্রে অনেকগুলা কজ করবো এখানে। ঠিক আছে। এই যে দেখেন, হেপাটাইটিস বি, ম্যালেরিয়া, সিফিলিস। ম্যালিগনেন্সির মধ্যে লাং, লিম্ফোমা, লিউকেমিয়া, প্রোস্টেট, এগুলো দরকার নাই। আপনাকে মাথায় রাখতে হবে, যখন একটা পেশেন্ট লাং কার্সিনোমা সাসপেক্টেড সাথে নেফ্রোটিক লাইক প্রোটিনিউরিয়া বা প্রোটিন রেঞ্জ থাকে, তখন আপনার মাথায় হিট করবে এটা মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। এটা আরেকটা ক্লু। ওকে। নেক্সট আরেকটা প্রশ্ন আছে এখান থেকে, সেটা হচ্ছে যে এই মেমব্রেনাস নেফ্রোপ্যাথির ক্ষেত্রে যদি এটার কজ ইডিওপ্যাথিক হয়, তাহলে কোন অ্যান্টিবডি মোস্টলি এফেক্টেড থাকে? এটা হচ্ছে অ্যান্টি ফসফোলাইপেজ A2 অ্যান্টিবডি, এবং এটাও হচ্ছে আপনার এই বক্সেই আছে। দেখেন, এই যে অ্যান্টিবডিজ টু পোডোসাইট সারফেস ফসফোলাইপেজ A2 রিসেপ্টর 1, জিনিসটা এখানেও আছে। ওকে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখবো যে এখানে কোন ম্যানেজমেন্টটা কাজ করে। এর আগের দিন, না আগের, সরি, মিড টাইমে একটা ক্লাসে বলতেছিলাম যে এসি ইনহিবিটর বা এআরবি যখন আমরা পড়বো, আমরা হচ্ছে যে মাথায় রাখবো যে এই এসি ইনহিবিটর বা এআরবি আমাদের কোন কোন ক্ষেত্রে ফার্স্ট লাইন হিসেবে আসবে। দেখেন, নেফ্রাইটিকের ক্ষেত্রে ফার্স্ট লাইন হিসেবে আসছে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথির ক্ষেত্রে ফার্স্ট লাইন হিসেবে আসবে। আপনি পেশেন্টকে হচ্ছে, যদি পেশেন্টের হাইপার টেনশন থাকে, সাথে যদি পেশেন্টের গাউট থাকে, তখনও এসি এর এআরবির মধ্যে মোস্টলি এআরবি হুইচ ইজ লোসার্টান আসবে। ঠিক আছে। তারপর হচ্ছে যে পেশেন্টের এলভিএফ থাকলে আমরা মোস্টলি এসি আর এআরবি রেফার করি। ওকে। আচ্ছা, তো আমাদের ফার্স্ট পয়েন্টটা গেল। আর অনেকগুলা একই প্রশ্ন অনেকবার পাবেন। তো আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে, বা কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে এই প্রশ্নটা? কারো কোনো প্রশ্ন বা কারো কোনো বুঝতে সমস্যা? আচ্ছা, নেক্সট, which of the following investigation results would be the most typical in fibromuscular dysplasia? ওকে। তাহলে আমাদের মোস্ট টিপিক্যাল পয়েন্টটা বাইর করতে হবে ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়ার ক্ষেত্রে। এখন আসেন, প্রশ্নটা কি বলছে। 34 বছরের ফিমেল পেশেন্ট আপনার কাছে আসছে, তার হাইপার টেনশন আছে, সেই জিনিস নিয়ে ইনভেস্টিগেশন করাবে। তার অ্যাম্বুলেটরি বিপি চেক করলেন, পাইছেন কত? 152/98। এক্সামিনেশন ওকে, বিটা এসসিজি নেগেটিভ,
পেশেন্ট ফিট, চাইল্ডহুড অ্যাজমার কথা বলে, পেশেন্ট টি টোটাল বাট স্মোক 5 সিগারেট পার ডে, পেশেন্টের বাবা মারা গেছে এট দ্য এজ অফ 62 ফ্রম স্ট্রোক, সাসপেক্ট ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া। এখন ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়ার ক্ষেত্রে মোস্ট টিপিক্যাল রেজাল্ট কোনটা আসবে? আচ্ছা, ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া এটা কিসের কজ? ভেরি গুড, ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া হচ্ছে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, একটা পেশেন্ট যখন রেনাল আর্টারি স্টেনোসিস নিয়ে আসে, এই রেনাল আর্টারি স্টেনোসিস বিভিন্ন ওয়েতে সিনারিওতে দেওয়া হয়। আমি 1 থেকে 2টা পয়েন্ট বলতেছি। রেনাল আর্টারি স্টেনোসিস, এটার অ্যাকচুয়াল ডায়াগনোসিস হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস, তার কজ ইভালুয়েশন আমরা করতেছি। ওকে, সো রেনাল আর্টারি স্টেনোসিসের ক্ষেত্রে পেশেন্ট আপনার কাছে কি হিসেবে আসতে পারে, তার পয়েন্ট গুলো শুনে। একটা আসতে পারে, পেশেন্ট হচ্ছে আপনার কাছে আসছে ইয়াং ফিমেল, পেশেন্টের হাইপার টেনশন, আপনি কিডনি লেভেল অ্যাসিমেট্রি পাইলেন, ডান সাইডের কিডনি বড়, বাম সাইডের কিডনি ছোট, অথবা বামেরটা ছোট ডানেরটা বড়। আপনার ফার্স্ট যে জিনিসটা মাথায় হিট করবে সেটা হচ্ছে যে রেনাল আর্টারি স্টেনোসিস, রেনাল আর্টারি স্টেনোসিস। ওকে, সো রেনাল আর্টারি স্টেনোসিসের মোস্ট কমন কজ কি? রেনাল আর্টারি স্টেনোসিসের মোস্ট কমন কজ কি? অ্যাডাল্টে তো অ্যাথেরোস্ক্লেরোসিস। ভেরি গুড, ভেরি গুড, অ্যাথেরোস্ক্লেরোসিস। আপনি এখানে বলেন অথবা এমআরসি বলেন, এফসিপিএস বলেন, বোথ কেসে আপনি দেখবেন এইটার মোস্ট কমন কজ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। ঠিক আছে? আচ্ছা, রেনাল আর্টারি স্টেনোসিসের ক্ষেত্রে রেনিন এন্ড অ্যালডোস্টেরন রেশিও কেমন হবে? দুইটাই বাড়বে, দুইটাই বাড়বে। ঠিক আছে, এটা এন্ডোক্রাইনোলজি মানে সিস্টেমের বক্সে আছে ডেভিডসনে, দুইটাই বাড়বে। ওকে, আচ্ছা, আমি একটা ওয়ে বলছি, আরেকটা ওয়ে শোনেন। ফ্ল্যাশ পালমোনারি ইডিমা, নামটা শুনছেন নাকি? হ্যাঁ, এটা তো আছে ফ্ল্যাশ, ফ্লাশ ইডেমা। ইয়েস, হোয়াট ইজ ফ্ল্যাশ? কমপ্লিকেশন, বলেন বলেন। কমপ্লিকেশন না এই রাসের, না রাসের, কমপ্লিকেশন হ্যাঁ আপনার একটা কিভাবে মানে, feature। হ্যাঁ ফিচারটা কি বলেন একটু কষ্ট করে। ফ্ল্যাশ পালমোনারি ইডিমা বক্সে মানেটা কি? দেখছিলাম বাইলেটারাল ফ্লাশ পালমোনারি ইডেমা। ইয়েস ইয়েস, এটা তো আপনাকে প্রশ্ন বলে দিবে না যে পেশেন্টের ফ্ল্যাশ পালমোনারি ইডিমা আছে? কি বলবে আপনাকে সিনারিওতে, বা এই পয়েন্টটা দিয়ে আপনি কি বুঝতে পারেন? পেশেন্টের ব্রেথলেসনেস র্যাপিড অনসেট, বলেন। এরকম, হ্যাঁ হ্যাঁ বলেন। ব্রেথলেসনেস বলবে। ব্রেথলেসনেস বলবে, তারপরে? আচ্ছা, জিনিসটা হচ্ছে জাস্ট সিম্পল একটা ব্যাপার। ফ্ল্যাশ পালমোনারি ইডিমা বলতে বোঝাচ্ছে হচ্ছে যে পেশেন্টের পালমোনারি ইডিমা ডেভেলপ করবে খুব র্যাপিডলি। র্যাপিডলি পালমোনারি ইডিমা ডেভেলপ করার কারণে পেশেন্টকে হচ্ছে যদি আপনি ডায়াবেটিক্স দেন, পেশেন্ট আবার স্টেবল হয়ে যাবে। এই যে সিচুয়েশন বা অকেশনটা, এটা নাইটে বেশি হবে। পেশেন্ট হচ্ছে এই ধরনের হিস্ট্রি আগে কয়েকবার হয়েছে, এই জিনিসটা বলবে আপনাকে হিস্ট্রিতে। সো দিস ইজ ফ্ল্যাশ পালমোনারি ইডিমা। এটা আপনাকে এভাবে ডিরেক্ট বলবে না, জাস্ট সিনারিওতে এই পয়েন্ট গুলা থাকবে। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা হচ্ছে এসবি আকারে আসে এফসিপিএস এ, সেটা হচ্ছে পেশেন্টকে আমরা এসি ইনহিবিটর দিলাম, তখন পেশেন্টের কন্ডিশন কি হবে রেনাল ফাংশনের? ডিটোরিয়েট করবে আরো। ডিটেরিয়েট করবে, ভেরি গুড, ডিটেরিয়েট করবে। ইজ অ্যানাদার স্পেসিফিক পয়েন্ট ইন কেস অফ রেনাল আর্টারি স্টেনোসিস। সো
একটা রেনাল আর্টারি স্টেনোসিসের ক্ষেত্রে তাহলে এখানে যা বললাম এতক্ষণ তার মধ্যে কোনটা অ্যান্সার হবে মনে হচ্ছে? অ্যাসিমেট্রিক কিডনি ভেরি গুড, আল্ট্রাসাউন্ড। অ্যাসিমেট্রিক কিডনি। ভেরি গুড, অ্যাসিমেট্রিক কিডনি। ওকে। আচ্ছা, দেখেন, ইয়াং ফিমেল হাইপার টেনশন নিয়ে আসছে, অ্যাসিমেট্রিক কিডনি, সাসপেক্টেড ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া। ঠিক আছে। যখন একটা ক্লু, সেটা একটা ক্লু বলতেছি আপনাদেরকে, যদি পেশেন্ট ইউনিল্যাটেরাল ইউনিল্যাটেরাল রেনাল আর্টারি স্টেনোসিস নিয়ে আসে, তাহলে দুইটা কজ আপনাকে ভাবতে হবে। এক, অ্যাথেরোস্ক্লেরোসিস। দুই, ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া। তাহলে ডিফারেন্সিয়েট করবেন কিভাবে এটা অ্যাথেরোস্ক্লেরোসিস নাকি ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া? ইয়াঙ্গার এজ ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া এবং ওমেন। ও হ্যাঁ হ্যাঁ, আর ওল্ড এজে হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। মোর দেন 45 ইয়ার্স, মেল পেশেন্ট মোর দেন 45 ইয়ার্স, এটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। তাহলে বুঝতে পারছেন তো, মানে ছোট ছোট ক্লু কিন্তু খুব এফেক্টিভ। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, আমরা তো এটা করে ফেললাম যে এইখানে এটা পয়েন্ট আউট করে ফেললাম যে ইয়া হবে। লাস্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট, একদম ফুল সিনারিওর উপর থেকে নিচে, একটা পেশেন্ট ফ্ল্যাশ পালমোনারি ইডিমার হিস্ট্রি দিচ্ছে। ঠিক আছে। সাথে পাইলেন যে এসি ইনহিবিটর পাওয়ার পরে পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট হয়েছে। ঠিক আছে। প্লাস অ্যাসিমেট্রিক কিডনি। তাহলে সাসপেক্টেড আমরা প্রভিশনাল ধরবো রেনাল আর্টারি স্টেনোসিস। কোন ইনভেস্টিগেশন করব কনফার্মেটরি? সিটি ওর এমআর এনজিওগ্রাফি। এমআর এনজিওগ্রাফি। এমআর এনজিওগ্রাফি। ঠিক আছে। কনফার্মেটরি হচ্ছে রেনাল আর্টারিওগ্রাফি। হ্যাঁ, আপনার একদম ভিতরে গিয়ে দেখার জন্য। ঠিক আছে। এটা এই যে এমআর এন মানে এনজিওগ্রাফি যেটা, সেটা হচ্ছে আপনার ইনভেস্টিগেশন অফ চয়েস। এই এটা মানে এমআরআইটা, এটা হচ্ছে আপনি সিকিডিএসএস 3 অথবা 4 যে কোনো কেসে আপনি এটা করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আমরা যাই। এটা তো গেল। একটা জিনিস খেয়াল করছেন নাকি, আমি প্রশ্নের নিচ থেকে শুরু করছি। এমআরসিপি যখন দিবেন তখন নিচ থেকে পড়া শুরু করবেন, এখান থেকে। সুবিধা কেন, উপরে অনেক লাইন, নিচে দেখবেন যে দেওয়া আছে যে এই ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন কি, তাহলে উপরে পড়ার তো দরকার ছিল না, আমি ড্রাগের অ্যাকশন তো বুঝিয়ে যাবো। এরকম আরো অনেক পয়েন্ট বোঝা যায় কেন। আপনি এখানে স্পেসিফিক হয়ে গেলেন যে আপনার প্রশ্নে কি চাইতে পারে। যেমন আসেন, মোস্ট লাইকলি পজিটিভ অর্গানিজম ফর দিস সিমটম। আচ্ছা, দেখি আমরা একটু। 33 বছরের মেল পেশেন্ট, 33 বছরের মেল পেশেন্ট আপনার কাছে আসছে, পেরিটোনিয়াল ডায়ালাইসিস পাচ্ছিল ইমার্জেন্সি ডিপার্টমেন্টে। সে 2 দিনের হিস্ট্রি নিয়ে আসছে, অ্যাবডোমিনাল পেইন, নশিয়া, ভমিটিং, ফিভার। ডায়ালাইসিস সলিউশন যেটা, সেটা মোর ক্লাউডি when it was last changed. পেশেন্টের অ্যাবডোমেন টেন্ডারনেস আছে, পেশেন্টের জ্বর আছে 39.3 ডিগ্রি সেলসিয়াস। ইনভেস্টিগেশন দেখতেছেন, ডব্লিউবিসি কাউন্ট বেশি, সিআরপি হাই, চেস্ট এক্সরেতে কিছু নাই, ইউরিন ডিপ ইজ ক্লিয়ার। তাহলে আমরা কি বুঝবো, পেশেন্টের একটা ইনফেকশন হয়েছে। কোথায় ইনফেকশন হয়েছে? ডায়ালাইসিস পেয়ে, যেটা পেরিটোনিয়ামে থাকে, সেই ডায়ালাইসিসে সলিউশনে হচ্ছে তার ইনফেকশন হয়েছে। ঠিক আছে। তো এই ক্ষেত্রে সবার আগে কি চিন্তা করবেন, ডায়ালাইসিস যদি পেরিটোনিয়াল হয়, তাহলে এইটার ইনফেকশন হওয়ার জন্য সোর্সটা কোথা থেকে আসবে? আমাকে একটু বলেন। স্কিনের মোস্ট কমন অর্গানিজম কোনটা নর্মাল হিসেবে? স্টেফোরিয়াস। স্কিনের ক্ষেত্রে ও স্টফোরিয়াস। হচ্ছে এপিডার হ্যাঁ, ঠিক আছে। এপিডার্মাটাইটিস। ভেরি গুড। ইয়া কোথায় থাকবে, স্ট্যাফোরিয়াস কোথায় থাকবে?
স্ট্যাফ, স্ট্যাফ অরিয়াস কোথায় থাকবে? ডার্মিসে। নাকের মধ্যে। নাকি? আচ্ছা। নোজ, নোজ। এবং কেন এটা কিভাবে বলতেছি আমি, এটা এটা বলতেছি হচ্ছে আপনার ওই ইনফেকশন ডিজিজের একটা ছবি আছে দেখবেন, ছবিতে দেখা যাচ্ছে কোন জায়গার কোন অর্গানিজমটা কমেন্সের হিসেবে কাজ করে। তো স্ক্রিনে আপনি এটা বেশি পাচ্ছেন, তাহলে সোর্স অফ ইনফেকশন এটাই বেশি। তাহলে এখানে অ্যান্সার কি হবে? হ্যাঁ, স্টেপ এপিডার্মাইডিস। হ্যাঁ, শেষ। সোজা হিসাব, আপনি সোর্স জানেন, আপনি এটার অ্যান্সার বলে ফেলতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার পেরিটোনিয়াল ডায়ালাইসিস থেকে পেরিটোনাইটিস ডেভেলপ করছে। ঠিক আছে, এটার মোস্ট কমন অর্গানিজম হচ্ছে কোয়াগুলাস নেগেটিভ স্টেফাইলোকক্কাই বা এপিডার্মিডিস যেটাকে বলা হচ্ছে। ইন্টারেস্টিংলি, এটার যে ট্রিটমেন্ট এখানে বলা আছে, এই একই ট্রিটমেন্ট আপনি ডেভিসনে পাবেন। এবং সেটা কি, আপনাকে কিভাবে অ্যান্টিবায়োটিক দিতে হবে সেই পয়েন্টটা, কোথায় অ্যান্টিবায়োটিকটা দিবেন বলেন তো একটু। ইন্টারেস্টিং কেন বলতেছি, বক্সের প্রশ্ন, এটা হচ্ছে একটা বক্সের প্রশ্ন তাই বলতেছি, ডেভিসনের যে বক্সের প্রশ্ন। ঠিক আছে। আচ্ছা, একটু দেখাই। ইন্ট্রা পেরিটোনিয়াল আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। ঠিক আছে। এই যে দেখছেন, পুরা সিনারিও এখানে আছে। পেরিটোনিয়াল ডায়ালাইসিস, কাউডি ড্রেনেজ, পাইছেন, কন্টামিনেশন হয়েছে, ইন্ট্রা পেরিটোনিয়াল অ্যান্টিবায়োটিক দিতে হবে। একটু পর্যন্ত আপনি জানলেন। এমআরসিবি বাকিটা আপনাকে হেল্প করবে, কিভাবে হেল্প করবে? ভেরি গুড। কিভাবে হেল্প করবে? হেল্প করবে হচ্ছে এভাবে, যে আমাকে কোন অ্যান্টিবায়োটিকটা আমাকে মাথায় রাখতে হবে ইন কেস অফ আমার আহ, এই পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ক্ষেত্রে। এটা কোনটা হইতে পারে বলতে পারবেন কেউ? কোন অ্যান্টিবায়োটিকটা আমরা চয়েস করব? একটা হচ্ছে ভ্যানকোমাইসিন। ঠিক আছে। একটা হচ্ছে ভ্যানকোমাইসিন, আর একটা হচ্ছে জেন্টামাইসিন। ওকে। ওকে। সো এক পড়া দিয়ে দুইটা আপনার কভার আপ হয়ে গেল। নেক্সট আসি আমরা। আচ্ছা, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট টু প্রিভেন্ট ফার্দার রেনাল স্টোন ফরমেশন? ঠিক আছে। 79 ইয়ার্স মেল পেশেন্ট জেরিয়াট্রিক ওয়ার্ডে আছে, হিস্ট্রি অফ ফল, ফিজিওথেরাপির জন্য ওয়েট করতেছে। সে তখন তাকে মানে বললো স্টাফদেরকে যে রিকারেন্ট বাউটস অফ অ্যাবডোমিনাল পেইন শুটিং ডাউন টু হিজ গ্রোইন অন দ্য রাইট সাইড। তাহলে এটা সাসপেক্টেড কি? একটু কেটে আপনারা বলেন সাসপেক্টেড কি হবে এটা। এই প্রশ্ন, এই প্যাটার্নের অনেক রোগী আপনারা পাইছেন, অ্যাবডোমিনাল পেইন নিয়ে এসে বলতেছে গ্রোইনে হচ্ছে ব্যথা চলে যাচ্ছে। তাহলে এটা কি ধরনের পেইন, বা এটা সাসপেক্টেড কি ডায়াগনোসিস আপনাদের? রেনাল স্টোন। ভেরি গুড, রেনাল স্টোন। ভেরি গুড। আপনি যা জানেন তাই এখানে আসতেছে। ঠিক আছে। এখন আসেন, নন কন্ট্রাস্ট করছে পাইছে কি? মাল্টিপল রাইট সাইডের রেনাল ক্যালকুলাই। ঠিক আছে। দেন আপনার সেরাম ক্যালসিয়াম লেভেল দেখছে, ইউরিনারি ক্যালসিয়াম ক্রিয়েটিনের রেশিও দেখছে। ওকে। আচ্ছা, ইউরেটারিক স্টোন হইতে হলে আপনাকে হচ্ছে গ্রোয়েন থেকে লোয়েন টু গ্রোয়েন, লোয়েন টু গ্রোইন গ্রোয়েন, টু গ্রোইন। লোয়েন টু গ্রোয়েন। ঠিক আছে। এটা একটু মাথায় রাখতে হবে ইউরেটারিক স্টোনের ক্ষেত্রে। জাস্ট একটা লাইন, একটা পয়েন্ট ডায়াগনোসিস আপনাকে হেল্প করবে। দেখেন, সেরাম ক্যালসিয়াম লেভেল নর্মাল আছে, ইউরিনারি ক্যালসিয়াম ক্রিয়েটিনিন রেশিওটা বেশি আছে। ফার্দার রেনাল স্টোন ফরমেশন যাতে না হয়, এটা প্রিভেন্টিভ মেজারমেন্ট আপনি কি নেবেন? এখন আমাকে বলেন, একটা রেনাল ক্যালকুলাইকে কিভাবে আপনি কনফার্ম করতে পারবেন ইনভেস্টিগেশন করে? নন কন্ট্রাস্ট সিটি কেওবি। ভেরি গুড, নন কন্ট্রাস্ট সিটি, পুরা ডেভিশনাল লাইন। এই জন্য এখানে পারফর্ম করছে নন কন্ট্রাস্ট সিটি। এবং এটা পরবর্তীতে দেখবেন এটাই হচ্ছে আপনার কনফার্মেটরি ডায়াগনোসিস। তাহলে এমআরসিপি তে যা পড়তেছেন এফসিপিএস ও সেম। ঠিক আছে। আচ্ছা, এখন বলেন,
রেনাল স্টোন ফরমেশনে পরবর্তীতে বাধা দিবে কোন ড্রাগ? অ্যালোপিরেনল, অ্যালোপিরিনল। নাকি বেনজোফ্লুমেথায়াজাইড, নাকি সুসেমাইড, নাকি পেনিসিলামাইড? কোনটা? অ্যালোপিরিনল। অ্যালোপিরেনল আসলে এটা আচ্ছা, মোস্ট কমন বক্সে রেনাল স্টোন বিভিন্ন কোনটা? একটা বক্সে এটা ছিল কিনা। হুম হুম, ছিল 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 ছিল। আপনি আমাকে জাস্ট এটা বলেন যে মোস্ট কমন রেনাল স্টোন কোনটা? ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট, ভেরি গুড। এখানে সাসপেক্টেড ওটাই বলতেছে সব দিক দিয়ে আর কি, ঠিক আছে। ক্যালসিয়ামকে বাড়াবে কমাইতে পারবে কোন ড্রাগ এখানের মধ্যে? Benroflumethazides fusamide. ভেরি গুড, বেনজোফ্লুমেথায়াজাইড। ভেরি গুড, বেনজোফ্লুমেথায়াজাইড। কি করে সে? ডিসটাল কনভলিউটেড টিউবুলের উপরে কাজ করে। সেখানে কিভাবে কাজ করে? সে সেখানে গিয়ে এই যে রেনাল মানে মানে টিউবিউল দিয়ে যে ক্যালসিয়ামটা চলে যাচ্ছে সেটাকে রিঅ্যাবজর্পশন করে ফেলবে। তাহলে তো সেটা যাবে না, না গেলে তো সেখানে রেনাল স্টোন ফর্মেশন হবে না। সিম্পল, একদম সিম্পল, ঠিক আছে। আচ্ছা, ভাইয়া যেটা বলতেছিলেন ভাইয়া যেটা বলতেছিলেন সেটা হচ্ছে অ্যালোপিরিনল ইন কেস অফ ইউরেট স্টোনের ক্ষেত্রে, ঠিক আছে। এই যে দেখাচ্ছি, থায়াজাইড ডিস্টাল কনভলিউটেড টিউবুলে ক্যালসিয়াম রিজর্পশনটা বাড়ায় দেয়। আর ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে অ্যালোপিরিনল আমরা ইউজ করব। বুঝতে পারছেন? অ্যালোপিরিনলটা হ্যাঁ আমরা ইউজ ঠিক করব। আছে। এটা আপনি যেটা বলছেন ডেভিসনের বক্সে আছে, অবশ্যই ডেভিসনের বক্সে আছে, ঠিক আছে। আচ্ছা, ডেভিসনের বক্সটাই একবার আপনাকে দেখাই দিই। ভেরি গুড, ডেভিসনের বক্সে আছে, এই যে, ঠিক আছে। সরি, এটা এই যে দেখেন লেখাই আছে, অ্যালোপিরিনল ফর ইউরিক এক্সপ্রেশন হাই, থায়াজাইড রিডিউস ক্যালসিয়াম এক্সক্রিয়েশন। আছে তো, লেখা আছে তো, তাই না? তো এটা যা লেখা আছে এখানেও সুন্দরভাবে তাই লেখা আছে। আরো অনেক ক্রাইটেরিয়া আছে, জাস্ট এটা দেখাই দিলাম। আচ্ছা, নেক্সট। ওকে, which of the following factors would suggest that a patient has pre-renal uremia rather than established acute tubular necrosis? সোডিয়াম লেভেল 70, ফ্র্যাকশন ইউরিয়া এক্সপ্রেশন 20, নো রেসপন্স টু ফ্লুইড চ্যানেলস, ইউরিন প্লাজমা ইউরিয়া রেশিও 5:1, স্পেসিফিক গ্র্যাভিটি 1005। বলেন কি বি হবে এটার নাম্বার, অ্যান্সার? কোনটা? ফ্র্যাকশনাল ইউরিয়া এক্সপ্রেশন। কত? 20% ফ্র্যাকশন ইউরিয়া ফ্র্যাকশনাল এক্সপ্রেশন ইউরিয়া হচ্ছে। এক্সপ্রেশন 20। ইয়েস, ভেরি গুড। কিভাবে পার্থক্য করলেন? এটা তো ডেভিডসনের ছকে যেটা দেয়া সেটা তো হ্যাঁ, কম হবে, কিন্তু এইটা যে কোত্থেকে আসলো এটা আমি গতদিন একটা সলভ করছি তো সেখানে পাইলাম, এই জন্য পরে এটা কোথাও লেখাটা রেফারেন্সটা তো পাইলাম না কোথাও। আচ্ছা, প্রথম জিনিসটা হচ্ছে কি, আমরা প্রি রেনাল আর এটিএন এর মধ্যে পার্থক্য কিভাবে করি? প্রি রেনাল হচ্ছে সোডিয়াম ধরে রাখবে, কারণ সেল এখনো ইনটেক্ট আছে। আর যেটা টিউবুলার নেক্রোসিস, তাহলে সেল কাজ করতেছে না, তাই না? সেল কি কাজ করতেছে টিউবুলার নেক্রোসিস হয়ে গেলে? না। হ্যাঁ, তাহলে যদি কাজ না করে তখন কি করবে? তখন যা আছে সব বের করে দিবে, তাই না? এই কারণে ইউরিনারি সোডিয়াম কিসে বেশি থাকবে? সোডিয়াম বেশি হবে, হ্যাঁ ইউরিন সোডিয়াম বেশি হবে। বেশি হবে, তাই না? ইউরিনারি সোডিয়ামটা বেশি হবে। ফ্র্যাকশন ইউরিয়া এক্সক্রিয়েশন কার ক্ষেত্রে বেশি হবে তাহলে? আচ্ছা, সোজা হিসাব, আপনি সোডিয়াম ধরে রাখতে পারতেছেন না, আমি তো বলছি, ATN যেহেতু, হ্যাঁ ওটাই, কোনো কিছুই ধরে রাখতে পারতেছে না, কোনো সবগুলোই কিছুই বেশি ধরে হবে রাখতে আর পার, কি। হুম। হ্যাঁ মোটামুটি সবগুলাই বেশি হবে। কিছু ক্ষেত্রে প্রিরেনাল ইউরিমিয়াটা বেশি হবে, যেমন ইউরিয়া প্লাজমা অসমোলারিটি রেশিওটা বেশি হবে, ইউরিন প্লাজমা ইউরিয়া লেভেলটা বেশি হবে ইন কেস অফ
প্রি রেনাল ইউরেমিয়া। আপনি যদি ফ্লুইড থেরাপি দেন তাহলে তো একেআই ভালো হবে, তাই না? এটা তো একেআই সাসপেক্টেড, এটা একেআই এর মধ্যে পড়তেছে। আপনার একেআই পেশেন্টদের রেনাল মানে ফ্লুইড চ্যালেঞ্জ দেই না ভালো হওয়ার জন্য, যে ভালো মতো যাতে আমরা ইউরিন আউটপুটটা মেনটেন করতে পারি। ফ্লুইড ইনটেক আউটপুট ফ্লুইড চার্ট মেনটেন করতে বলে না আমাদেরকে বিভিন্ন স্যাররা বেড সাইডে। এটা দিয়ে তো আমরা বুঝতে পারবো। সো ফ্লুইড চ্যালেঞ্জ যদি রেসপন্স করতে, তাহলে এটা প্রিরেনাল ইউরেমিয়ার দিকে চলে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা জিনিস, এটাও হচ্ছে আপনার ডেভিশনে আছে, সেটা হচ্ছে ব্রাউন গ্র্যানুলার কাস্ট আর ব্ল্যান্ড সেডিমেন্ট। কোনটা ব্লান্ট কোথায় পাবেন? সেডিমেন্ট, হ্যাঁ। আর ব্লান্ট হচ্ছে প্রি প্রি এই যে প্রিরেনাল একে যেটা। ইয়েস, 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 ভেরি গুড। আর ব্রাউন কাস্ট হচ্ছে এটিএন। আচ্ছা, ভেরি গুড। দেখেন এখন প্রশ্ন এমআরসিপি তে আসে হচ্ছে মেনলি এটা দিয়ে, এক ইউরিনারি সোডিয়াম দিয়ে আপনি এটাকে মোটামুটি আইডেন্টিফাই করে ফেলতে পারেন। এবং এটা দিয়ে প্রশ্ন আসছেও অনেকবার। ঠিক আছে। এন্ড একটা হচ্ছে ফেনা আর একটা হচ্ছে ফেনো, পড়ছেন? ফেনা কোথায় পড়ছেন, ফেনো কোথায় পড়ছেন? আচ্ছা। ফেনো অ্যাজমা ডায়াগনোস। ইয়েস। আর ফেনা তো মাত্রই পড়লেন, দুইটা দুই জায়গায়। সো দিস ইজ অ্যানাদার কোরিলেশন। ব্রঙ্কেকটিসিসের চেয়ে ব্রঙ্কেকটিসিসের চেয়ে আপনার এটা অ্যাজমাতে বেশি কারেকশন। যেহেতু ব্রঙ্কেকটিসিস বললেন আপু, তাহলে ব্রঙ্কেকটিসিস আপনি ডায়াগনোসিস করবেন কোন ইনভেস্টিগেশন দিয়ে? আমার প্রশ্ন এখন এটা চলে আসে। সবাই হচ্ছে যে কিছুক্ষণ পরে হচ্ছে আমাকে মারবে, বলবে যে ভাই আছে নেফ্রোলজিতে, চলে যাচ্ছে হচ্ছে রেসপিরেটরিতে, আবার রেসপিরেটরি জিনিসপত্র জিজ্ঞেস করতেছে। যাই হোক, এভাবে করে হচ্ছে আপনি বুঝতে পারবেন। ভেরি গুড, এইচআরসিটি। ঠিক আছে, এইচআরসিটি। এইচআরসিটি করে তিনটা আমরা রেসপিরেটরি সিস্টেমে তিনটা জিনিস ডায়াগনোসিস করতে পারি। আর দুইটা বলতে পারবেন? কেউ আর দুইটা বলতে পারবেন এইচআরসিটি? আইএলডি পড়ছেন না, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ? আইএলডি তে আপনি হয়তো ডিপিএলডি বলে দিছে, আরেকটা কি বলেন? সিওপিডির মধ্যে একটা টাইপ, কোন টাইপ বলেন? আরো স্পেসিফিক করে দিলাম। সিওপিডির মধ্যে সিওপিডি, সিস্টিক ফাইব্রোসিস, এমফাইসোমা, ভেরি গুড। তো এই তিনটা মাথায় রাখবেন, যে এই তিনটা হচ্ছে যে আমরা এইচএসসিটি করে ডায়াগনোসিস করতে পারবো। স্পাইরোমেট্রি ইনকনক্লুসিভ ইন কেস অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা, তখন আপনি হচ্ছে যে এই ফেনোটেস্ট করবেন। ঠিক আছে। ফ্র্যাকশন এক্সেল নাইট্রিক অক্সাইড টেস্ট। আচ্ছা, পরবর্তীতে চলে যাই, তাহলে আপনাদের ধরতে অসুবিধা হবে। আসেন, মোস্ট লাইকলি ডায়াগনোসিস। ডায়াগনোসিস আছে, 33 বছরের মেল পেশেন্ট, হিস্ট্রি অফ সিলিয়াক ডিজিজ, ইনভেস্টিগেশন করলেন রিকারেন্ট ম্যাক্রোস্কোপিক হেমাচুরিয়া পাইছি, ইউরিন টিপিক্যালি ব্রাউন, নো হিস্ট্রি অফ পাসিং ক্লট। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট। এখন আপনাদের কেউ একজন বলবেন এটা ডায়াগনোসিস কি? আইজিএ নেফ্রোপ্যাথি। ভেরি গুড, আইজি নেফ্রোপ্যাথি। এটা এবার এফসিপিএস পার্ট 1-এ আসছে। ম্যাক্রোস্কোপিক হেমাচুরিয়া দিছে, আরো কয়েকটা পয়েন্ট দিছে। ইয়াং পেশেন্ট ম্যাক্রোস্কোপিক হেমাচুরিয়া নিয়ে আসছে, সোজা কথা একটু আমি শুনছি। ঠিক আছে। সো একটা পেশেন্ট ইয়াং, সে হেমাচুরিয়া নিয়ে আসতেছে কয়েকবার, আপনার মাথায় সবার আগে হিট করবে হচ্ছে আইজিএন নেফ্রোপ্যাথি। আরো যদি ক্লু বলেন, সেটা আপনাকে হেল্প করতেছে সিলিয়াক ডিজিজ। সিলিয়াক ডিজিজ, ওকে। সিলিয়াক ডিজিজে আমরা যে অ্যান্টি এন্ডোমাইসিল অ্যান্টিবডি দেখি না,
ইনভেস্টিগেশনে। এটার একটা ড্রব্যাক আছে। সিলিয়াক ডিজিজের পেশেন্টের আইজিএ ডেফিসিয়েন্সি থাকতে পারে। ঠিক আছে, এ কারণে হচ্ছে অ্যান্টি এন্ডোমাইসিন অ্যান্টিবডি আমরা করি না, তার চেয়ে টিস্যু ট্রান্সগ্লুটামিনাস অ্যান্টিবডি ফার মোর বেটার, এবং এটা বেস্ট স্ক্রিনিং টেস্ট ফর সিলিয়াক ডিজিজ। সিলিয়াক ডিজিজ আইজি এর সাথে অ্যাসোসিয়েটেড, আইজিএ নেফ্রোপ্যাথি আইজি এর সাথে অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, দুইটা একসাথে অ্যাসোসিয়েশন মিলে গেল। সো এখন আসেন একটা আচ্ছা, এই আইজিএ নেফ্রোপ্যাথির ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস নেক্সট কোনটা আসবে? পোস্ট স্ট্রেপ্টোকক্কাস গ্লোমেরুলারফাইটিস। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আপু বলতেছিলেন, আমি আর চান্স দিই নাই অবশ্য। যাই হোক, আমরা আগে পার্থক্যটা পড়ে নিই, এই পার্থক্য থেকেই প্রশ্ন আসছে অনেক বেশি। দেখেন, পার্থক্য এখন আর আসবে না যে আইজিএন নেফ্রোপ্যাথি হয়েছে পেশেন্টের 1 থেকে 2 দিন পরে, মানে ইউআরটিএ হওয়ার পরে পেশেন্ট হচ্ছে এই ফিচার নিয়ে আসছে। প্রসেস সূত্রককালে যেমন 1 থেকে 14 থেকে মানে 10 থেকে 14 দিনের কথা বলে, এই যে দুইটা সেম ফিচার, এটা এখন আর সিনারিওতে দেয় না। সিনারিওতে কোন জিনিসটা বেশি স্পেসিফিক ভাবে দেয়, যে বলতেছে না ক্লু কমায় দিচ্ছে, এটা হচ্ছে এটা একটা লো কমপ্লিমেন্ট লেভেল। এটার জন্য একটু ডেভিডসনে চলে যাচ্ছি আমি। ঠিক আছে, ডেভিডসন একটা বক্স আছে লো কমপ্লিমেন্ট লেভেল দিয়ে, কারো মনে আছে? Mesothelioma, post-streptococcal, স্ট্রেপ্টোকক্কাল, তারপরে? Sabecoid endocarditis, ওকে, ভেরি গুড। SLE, CGN, এসিলি, CGN, ভেরি গুড। সিজিএন, mesenteric glomerulonephritis, ওকে। তাও ওটার মধ্যে কমপ্লিমেন্ট টাইপটা হবে আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, এই যে নিউমেরিকটা দেওয়া আছে এমসিপিএস, এটা আমি খুব মনে রাখি। এম এ চলে আসতেছে আপনার মেসেঞ্জার ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস কমপ্লিমেন্ট টাইপ, সি তে ক্রায়োগ্লোবিনিমিয়া। ঠিক আছে, পি তে আসবে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল, এস সাব অ্যাকিউট এন্ডোকার্ডাইটিস, আর একটা হচ্ছে এসএলই। সো এই একটা পয়েন্ট দিয়ে, এটা স্পেসিফিক যেহেতু অন্যগুলোর ক্ষেত্রে হচ্ছে না, তাহলে আমরা এই জিনিসটা মাথায় রাখবো। এখন জাস্ট একটা ছোট প্রশ্ন, এই এসএলই তে কোন কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি বেশি হয় অ্যাক্টিভিটি দেখার ক্ষেত্রে? C3, ডেভিডসনে কোনটা বলছে? নোটসে একটা বলছে, ডেভিডসনে আর একটা বলছে। এটা প্যাচ খেয়েন না, C4, একবার, এটা একবার ভালো মতো দেখে নেবেন কোনটার ক্ষেত্রে কি C4, দিব আমরা। সি4, সি4 কিসের ক্ষেত্রে? SLE, এসএলই তে সি4 আছে, একটা সি3ও আছে। নোটসে মনে হয় C4 সি। টা ওই যে কনজেনিটালি অ্যাবসেন্ট থাকে, এই জন্য C3 টা এখন বেশি। আচ্ছা, সি3 সি4, মানে নোটসে একটা বলতেছে, ডেভিডসন আর একটা বলতেছে। সো চেক দিস আউট, কারণ দুইটা আলাদা। কোন এক্সামে আপনি কোনটা দিবেন সেটা আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, সি4 ইন কেস অফ ডেভিডসন, হ্যাঁ সেটাই আমি বলতেছি, কিন্তু সি3 মনে হয় হচ্ছে আপনার ইন কেস অফ, মনে হয় কি নোটসের ক্ষেত্রে সি3 তে আসবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের ডায়াগনোসিসের জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টু বলতেছি লো কমপ্লিমেন্ট লেভেল। ওকে, বাকি যেগুলো আছে আর যে ক্লু গুলা থাকতে পারে, সে তার মধ্যে হচ্ছে যে ইয়াং পেশেন্ট আপনার কাছে রিকারেন্ট হেমাচুরিয়ার কথা বলতেছে, সর্দি ইউরিনের কথা বলতেছে, একটা তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যেটাকে মিউকোজাল ইনফেকশন বলে, সেটা হইতেছে, বা তার অ্যাসোসিয়েশন দিয়ে দিল। অ্যাসোসিয়েশন বলতে কি বোঝায়? এই যে দেখেন, এগুলা ডেভিডসনেও আছে, অ্যালকোহলিক সিরোসিস, সিলিয়াক। আচ্ছা, একটু হোল্ড।
হ্যালো, সরি। আচ্ছা, কোথায় ছিলাম আমরা জানি? অ্যাসোসিয়েশনে ছিলাম। তাহলে আইজি নেফ্রোপ্যাথির সাথে সিলিয়াক, এইচএসপি, অ্যালকোহলিক সিরোসিস, এই এসএসপিটা একটু মাথায় রাখবেন বেশি ভালো মতো। ঠিক আছে, এটাতেও আইজিএ ডিপোজিশন থাকবে পেশেন্টের। আচ্ছা, নেক্সটে চলে আসি আমরা। আচ্ছা, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন? 62 বছরের মেল পেশেন্ট, হিস্ট্রি অফ হাইপারটেনশন এন্ড অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ফর হুইচ হি ইজ অ্যান্টিকোয়াগুলেটেড উইথ ওয়ারফারিন। ইউরিন ডিস্ট্রিক্ট 8 সপ্তাহ আগে করা হয়েছে রুটিন চেক আপে হাইপারটেনশনের জন্য। সেখানে ব্লাড পাইছি 1+, লিউকোসাইট 1+। ইনিশিয়াল ইউরিন মাইক্রোস্কোপি এন্ড কালচার শোস নো গ্রোথ। ঠিক আছে, ইউরিন ডিস্ট্রিক্ট হ্যাজ বিন রিপিটেড অন 2 ফার্দার অকেশন উইথ দ্য সেম ফাইন্ডিং। এখন পরবর্তীতে আমাদের কি করতে হবে? এটা একটা ডেভিসনের ফিগার, ওখান থেকে আপনি প্রশ্নটার অ্যান্সার দিয়ে দিতে পারবেন। রেফার টু ইউরোলজি। ভেরি গুড, রেফার টু ইউরোলজি। পেশেন্টের বয়স বেশি, জাস্ট হেমাচুরিয়া আছে, আদার কোনো ফাইন্ডিংস নাই, রেফার টু ইউরোলজি। পেশেন্টের বয়স যদি কম হতো তাহলে তখন আমরা কি করতাম? ধরেন এখানে 62 বছর 40 বছর দিছে, তখন আপনি কি করতেন? নেফ্রোলজি। ভেরি গুড, নেফ্রোলজি। এবার আসেন বক্স, সরি ফিগার। ফিগার, একটা ফিগারের মধ্যে এই জিনিসটা সুন্দরভাবে দেওয়া আছে। ঠিক আছে, এই যে দেখেন, পেশেন্ট ভিজিবল হেমাচুরিয়া নিয়ে আসছে, সব দেখছেন, সব ওকে। পেশেন্টের বয়স 60 আপ, বাকি সবকিছু যদি নর্মাল থাকে তাহলে ইউরোলজিতে আমরা রেফার করে দিব। ঠিক আছে, পারসিস্টেন্ট নন ভিজিবলের ক্ষেত্রেও ইউরোলজিতে রেফার হতে পারে মোর দেন 60 ইয়ার্স থাকলে। ভিজিবল হেমাচুরিয়া আসছে, বাকি সব এক্সক্লুড করে দিচ্ছেন, ডিরেক্ট ইউরোলজিতে রেফারেল দিতে হতে পারে। ঠিক আছে, আর ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রে আমাদেরকে নেফ্রোলজিতে রেফারেল দিতে হবে। এই বইয়ের জিনিস আমি এমআরসিপির সাথে মিল রেখে পড়াই দিলাম। ঠিক আছে, আচ্ছা। এখন এখানে যে জিনিসটা নিচে বলছে সেই জিনিসটা হচ্ছে যে আপনার নন ভিজিবল হেমাচুরিয়া, ভিজিবল হেমাচুরিয়া, সেই কথাটাই বলছে যে মাইক্রোস্কোপিক অথবা ডিপস্টিক হেমাচুরিয়া যেটাকে বলে, সেটা এখন নন ভিজিবল হেমাচুরিয়া আকারে থাকে। আর যেটা ম্যাক্রোস্কোপিক সেটা আপনি দেখতেই পারবেন। ওকে, আচ্ছা, নেক্সট আসি আমরা। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস অফ দিস পেশেন্টস কন্ডিশন? 40 বছরের ফিমেল পেশেন্ট, চেক করতে আসছে, ওল্ডার ব্রাদার রিসেন্টলি পাসড অ্যাওয়ে ফ্রম হেমোরেজিক স্ট্রোক। অটোপসি করা হয়েছে, সেরেবেলার অ্যানিউরিজমাল রাপচার হয়েছিল তার ভাইয়ের। পেশেন্ট আপনার কাছে আসছে, ফিভার নাই, ওয়েট লস নাই, হেডেক নাই, ইউরিয়া নাই, বাট বারবার তার রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হচ্ছে ওভার পাস্ট 3 ইয়ার্স। তার বাবা সিকিডি ছিল, স্ট্রোক করে 65 বছর বয়সে মারা গেছে। সাসপেক্টেড কোন ডায়াগনোসিস? এডিপিকেডি। এডিপিকেডি, ভেরি গুড, এডিপিকেডি। অনেকগুলো ক্লু দিয়ে আল্ট্রাসাউন্ড। দিছে, অনেকগুলো ক্লু দিয়ে দিছে। একটা ক্লু দিছে তার রিকারেন্ট ইউটিআই হচ্ছে, তার ভাই মারা গেছে হেমোরেজিক স্ট্রোকে, তার বাবা মারা গেছে সিকিডি হয়ে পরবর্তীতে। একটা এডিপিকেডি পেশেন্টের মোস্ট ইম্পর্টেন্ট স্ক্রিনিং টেস্ট কোনটা? আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড, ভেরি গুড, ভেরি গুড। সো আল্ট্রাসাউন্ড করে আমরা এডিপিকেডির পয়েন্ট গুলা বের করে ফেলতে পারবো। কি দেখবো আমরা এডিপিকেডিতে? সিস্ট। সিস্ট দেখবো। ভেরি গুড, সিস্ট দেখবো, মেন কথা হচ্ছে সিস্ট দেখবো। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, 2 নম্বর প্রশ্ন আসতে পারে যে ইয়ার ক্ষেত্রে আপনার এফসিপিএস এর ক্ষেত্রে, টাইপ 1, টাইপ 2, কোনটা কত পার্সেন্ট, কোনটা কোন ক্রোমোজোম? 2 × 4 দিয়ে একটাই মনে রাখছি আমি, 16 আর মনে রাখি নাই। ঠিক আছে,
আচ্ছা, 30-এর আগে দুইটা সিস্ট, 30-এর পরে, 30 থেকে 60-এর আগে দুই কিডনিতে দুইটা করে সিস্ট, 60-এর উপরে চারটা করে সিস্ট। ওকে। আচ্ছা, এখন অ্যাডভান্স লেভেল কি জিনিস জাস্ট একটু বলি। মিড টার্মে এটার ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন আসে, এটার ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন আসে। টলভ্যাপটান এই ডিজিজের প্রোগ্রেশন কমাইতে হেল্প করবে, এসি ইনহিবিটর ব্লাড প্রেশার মেনটেনে হেল্প করবে। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় কোনটা ভালো, অ্যান্সার কোনটা হবে? টলভ্যাপটান ডিজিজ প্রোগ্রেশনে হেল্প করে, মানে ডিজিজ প্রোগ্রেশনটা স্লো করে দিচ্ছে। আর এসি ইনহিবিটর শুধু হচ্ছে আপনার প্রেশারটা মেনটেন করতেছে। তাহলে আপনি কোন ড্রাগ দিবেন পেশেন্টকে? টলভেপটান। টলভ্যাপটান দিবেন, শেষ। ডেভিসনের কথা। আচ্ছা, তারপরে আসেন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট। রেনাল বায়োপসিতে পোডোসাইট ফিউশন, ইফেসমেন্ট অফ দ্য ফুড প্রসেস অন ইলেকট্রন মাইক্রোস্কোপ, ডায়াগনোসিস কি? এটা তার নিচে পড়ার দরকার নেই। ফোকাল সেগমেন্টাল। এটা ডায়াগনোসিস কি হবে? পোডোসাইট ফিউশন হয়েছে, ইফেসমেন্ট পাইছেন ফুড প্রসেস অন ইলেকট্রন মাইক্রোস্কোপিতে। পেশেন্টের বয়স 18। ফোকাল মিনিমাল চেঞ্জ সেগমেন্টাল Minimal গ্লোমেরুলোস্ক্লেরোসিস। change disease. মিনিমাল বাচ্চাদের হয়। আচ্ছা, বাচ্চাদের হয়, কিন্তু এই যে পোডোসাইট ফিউশন, ইফেসমেন্ট অফ ফুড প্রসেস অন ইলেকট্রন মাইক্রোস্কোপি, এটা কার বায়োপসি ফাইন্ডিং? মিনিমাল চেঞ্জ ফোকাল সেগমেন্টাল দুইটারই তো। মোর মোর অন দা কার ক্ষেত্রে? আপনাকে যখন পোডোসাইট ফিউশনের কথা বলবে, পোডোসাইট ফিউশনের কথা বলবে ইফেসমেন্ট দিয়ে, তখন আপনাকে মাথায় রাখতে হবে ইট ইজ মোর লাইকলি ডিউ টু হচ্ছে আপনার নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমের মধ্যে আপনার এটা মোরলি চলে যাচ্ছে হচ্ছে মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথির ক্ষেত্রে, মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথির ক্ষেত্রে। এক নাম্বার। দুই নাম্বারে এই যে অ্যাসোসিয়েশন গুলো দেখতেছেন, হাইপারটেনশন, তারপরে মরবিড অবেসিটি, হিরোইন, এইচআইভি, হাস, এগুলা থাকা মানে হচ্ছে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি, নেক্সট পয়েন্টটা মাথায় রাখতে হবে যে বয়স একটা বলতেছেন, বাচ্চাদের ক্ষেত্রে হইতে পারে এটা 15 to 20 ইয়ার্স এর মধ্যে যারা আছে তাদের ক্ষেত্রে হতে পারে। এবং ক্লাসিক ফাইন্ডিংস হচ্ছে podocyte fusion and effacement of the food process on renal biopsy। ঠিক আছে, ক্লাসিক ফাইন্ডিং এটা। এই যে এখানে হচ্ছে যে আপনাদের সকল বায়োপসি ফাইন্ডিং এখানে সুন্দরভাবে দেওয়া আছে। ঠিক আছে। এখন বলেন, এটা তো আপনি দেখলেন নেফ্রোটিক সিনড্রোম, তাহলে কি ট্রিটমেন্ট দিবেন পেশেন্টকে? না দেখেই বলেন। স্টেরয়েড। স্টেরয়েড, ভেরি গুড, স্টেরয়েড। মিথাইল, সরি মিথাইল প্রেডনিসোলন না, এটা দিতে হবে শুধু প্রেডনিসোলন। ঠিক আছে। আচ্ছা, মিনিমাল চেঞ্জ গ্লোমেরুলোনেফ্রাইটিস অথবা প্রেডনিসোলনটা আমরা মোস্টলি দিই। এটা এফসিপিএস এমআরসিপি পার্ট 1 এর জন্য ওকে, কিন্তু এমআরসিপি পার্ট 1 আরেকটু অ্যাডভান্স, তারা আরেকটু বেশি ড্রাগের ক্ষেত্রে এমফাসাইজ করে। তো এর পরবর্তী যদি স্টেরয়েড রেসপন্স না করে তখন তারা কিসের দিকে যাবে বলেন? কোন ড্রাগের দিকে যাবে কে বলতে পারবেন? রিটুক্সিম্যাব। সাইক্লোফসফামেড। আচ্ছা, কিন্তু এমসিডিএ ওটা তো নন স্পেসিফিক ফাইন্ডিং দেওয়া। এমসিডি বলতে
মিনিমাল চেঞ্জ ডিজিজের ক্ষেত্রে বলতেছেন? আচ্ছা, মিনিমাল চেঞ্জ ডিজিজের ক্ষেত্রে মানে যেটা বাচ্চাদের ক্ষেত্রে অ্যাকর্ডিং টু নোটস এন্ড নোটস এটা আপনাকে বলাই থাকে। আপনি যখন নোটস এন্ড নোটস করবেন দেখবেন যে ক্লাসিক ফাইন্ডিংস লেখা আছে, পোডোসাইট ফিউশন এন্ড ইফেসমেন্ট অফ দ্য পোডোসাইট ফুড প্রসেস অন রেনাল বায়োপসি। ঠিক আছে, এই জিনিসটা লেখাই আছে। ক্লিয়ার? এবং আমি যদি বলি দুইটা থাকলেও আপনি মাথায় রাখবেন মোস্টলি এটা আসবে মিনিমাল চেঞ্জ গ্লোমেরুলাইটিস এর ক্ষেত্রে। আচ্ছা, পরবর্তীতে আমরা দিব হচ্ছে সাইক্লোফসফামাইড। ঠিক আছে, এই যে ইলেকট্রন মাইক্রোস্কোপিতে পোডোসাইট ইফেসমেন্ট অফ দ্য ফুড প্রসেস, স্টেরয়েড 80% কেসে কাজ করে, সাইক্লোফসফামাইড হচ্ছে নেক্সট স্টেপ। ওকে, আচ্ছা নেক্সট, which additional feature is most likely to be found in this patient? 31 বছরের মেল পেশেন্ট, 2 মাসের হিস্ট্রি অফ কনস্ট্যান্ট অ্যাবডোমিনাল পেইন, আর্লি স্যাটাইটি, পেশেন্টের হাইপারটেনশন আছে, এনানা ব্রিথ পায়, এক্সামিনেশনে মাইল্ডলি টেন্ডার অন বোথ ফ্ল্যাঙ্কস, circumscribed masses palpable in the both left and right flank, soft systolic murmur, অ্যাপেক্সে পাওয়া গেছে লাউডেস্ট, হার্ট রেট, ব্লাড প্রেশার একটু বেশি আছে, টেম্পারেচার ওকে, রেসপিরেটরি ওকে, স্যাচুরেশন ওকে। ডায়াগনোসিস কি পেশেন্টের? এডিপিকেটি। এডিপিকে। হেপাটোমেগালি হবে। ভেরি গুড। বলে একটা পেশেন্ট যখন বাইল্যাটারাল বাইল্যাটারাল রেনাল মাস নিয়ে আসে তার ক্ষেত্রে ফার্স্ট জিডি কি হবে? এডিপিকেটি। এডিপিকে। সেকেন্ড রেনাল সেল কার্সিনোমা হতে পারে। রেনাল সেল কার্সিনোমা। ভেরি গুড। যদি ইউনিল্যাটারাল হয় তাহলে ফার্স্ট জিডি কোনটা আসবে? কার্সিনোমা। ভেরি গুড, কার্সিনোমা। সেকেন্ড এডিপিকেটি। এডিপিকেটি। ভেরি গুড, ক্লিয়ার। তো ওই দুইটা আছে, ফার্স্ট আমাদের এডিপিকেডি চলে আসছে। পেশেন্টের হাইপার টেনশন আছে, পেশেন্টের হচ্ছে যে আপনার সফট সিস্টেলিক মারমার আছে একটা। আমরা এক্সট্রা রেনাল ম্যানিফেস্টেশনের মধ্যে মোস্ট কমনলি পাবো হচ্ছে হেপাটিক সিস্ট, নোন এজ হচ্ছে হেপাটোমেগালি, আর অনেক কিছুই আছে। ওকে, এই প্রশ্নটাই মিড টার্মে আসছিল। এই প্রশ্নটাই হচ্ছে আপনার ক্লিনিক্যালি অনেকবার জিজ্ঞেস করা হয়েছিল। হেপাটোমেগালি ছাড়াও ডায়াবেটিকুলোসিস, ইন্ট্রাক্রেনিয়াল অ্যানোরিজম, ওভারিয়ান সিস্ট, এই যে একটা জিনিস আছে সেটা হচ্ছে কি পাবেন, কার্ডিওভাস্কুলার মাইট্রাল ভালভ কোলাপস অথবা মাইট্রাল অর ট্রাইকাসপিড রিগাজিটেশন। ঠিক আছে, বাট মোস্টলি লিভার সিস্ট থেকে হেপাটোমেগালি হতে পারে। তাহলে এটিপিকেটি থেকে দুই ধরনের প্রশ্ন আমরা পেয়ে গেছি। নেক্সট, which one of the following factors is most associated with increased risk of developing bladder cancer? কোনটা হবে? অ্যানিলিন ডাই এক্সপোজার। অ্যালেনিন ডাই এক্সপোজার। আচ্ছা, স্ট্রঙ্গালয়েড সার্কুলারিস কি করে, কার সাথে রিলেটেড স্ট্রঙ্গালয়েড সার্কুলারিস? এটা লোপলার সিনড্রোম ছিল। এটা বাকি কেউ বলতে পারবেন? স্ট্রঙ্গালয়েড সার্কুলারিস এর ফিচার কি থাকে? সুইমার ইচ। সুইমার্স ইচ, কে বলছেন?
আচ্ছা, একটা বক্স আছে দেখবেন, অ্যাবডোমিনাল পেইন, ইচিং, এগুলা নিয়ে হচ্ছে যে স্ট্রংগলের স্টারকোলারিস হচ্ছে আপনার কাছে প্রেজেন্টেশন নিয়ে আসে। ঠিক আছে, অটো ইনফেকশন করতে পারে এটা। এটার ফাইলারিফর্ম লার্ভা থাকে। ঠিক আছে, এটা ইউজুয়ালি স্কিনে গ্রাউন্ড ইচ। ঠিক আছে, আর অর্পিতা আপু যেটা বললেন, লফলার সিনড্রোম, যেটা নোন অ্যাজ হচ্ছে ট্রানজিয়েন্ট পালমোনারি ইউসিনোফিলিয়া, এটা করতে পারে। ঠিক আছে, কারণ সে এক এক জায়গা থেকে এক এক জায়গায় চলে যেতে পারে। ওকে, সো দিস ইজ ইম্পর্টেন্ট। এটা আপনার এতটা অ্যাসোসিয়েটেড না ব্লাডার ক্যান্সারের সাথে। ওকে, আচ্ছা, মেইনলি হচ্ছে অ্যানিলিন ডাই, এটাও হচ্ছে অনকোলজি চ্যাপ্টারে যে বক্স আছে সেখানের সাথে রিলেটেড। সো ব্লাডার ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরের মধ্যে স্মোকিং একটা আছে। ঠিক আছে, স্মোকিং দেখেন 1 নম্বরে। স্কোয়ামাস সেল কার্সিনোমা করতে পারে সিস্টোসোমিয়াসিস, স্মোকিং, যেটা একটার সাথে আরেকটা রিলেটেড। এক্সপোজার টু অ্যানিলিন ডাই ইন কেস অফ ট্রানজিশনাল সেল কার্সিনোমা। ব্লাডারে মোস্ট কমন কার্সিনোমা কোনটা হয়? ট্রানজিশনাল সেল কার্সিনোমা। ঠিক আছে, ওকে, নেক্সট। এটা বক্সের প্রশ্ন। আচ্ছা, ADPKD2 অ্যাসোসিয়েটেড উইথ হুইচ জিন ডিফেক্ট? কেমনে মনে রাখছিলাম বলছিলাম? 4। 2 × 4, ভেরি গুড। ঠিক আছে, এটা একটু লেস কমনলি 15% কেসে হতে পারে। আচ্ছা, নেক্সট আসেন। Which of the following antibody is most likely to be positive in this patient? রেনাল বায়োপসিতে বেসমেন্ট মেমব্রেনটা থিকেন পাইছি, সাব এপিথেলিয়াল ইলেকট্রন ডেন্স ডিপোজিট পাইছি, স্পাইক এন্ড ডোম অ্যাপিয়ারেন্স। কারা স্পাইক এন্ড ডোম অ্যাপিয়ারেন্স করবে? মানে মেমব্রেনাস কে? গ্লোমেরুলোনেফ্রাইটিস। মেমব্রেনাস নেফ্রাইটিস। হ্যাঁ, ইডিওপ্যাথিক মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস বা মেমব্রেনাস মেমব্রেনাস গ্লোমেরুনেফ্রাইটিস এর নেফ্রোপ্যাথি। ক্ষেত্রে, মেমব্রেনাস নেফ্রোপ্যাথির ক্ষেত্রে আমাদের স্পাইক এন্ড ডোম অ্যাপিয়ারেন্স হবে। তো আপনাকে কি আর উপরে পড়া লাগবে? এটা আপনার জন্য স্পেসিফিক ক্লু না? উপরে তো অনেক কিছু লেখছে, হয়তোবা আপনাকে ইয়া করার জন্য, আপনাকে হচ্ছে কনফিউজ করার জন্য অনেক কিছু লিখতে পারে। তো আপনি অনেক কিছু পড়ার পরে নিচে এসে যখন দেখছেন যে স্পাইক এন্ড ডোম, তো আপনার মাথায় চলে আসলো এটা আমরা মেমব্রেনাস নেফ্রোপ্যাথি জানি। তো মেমব্রেনাস নেফ্রোপ্যাথির ক্ষেত্রে মোস্ট কমন কজ হচ্ছে ইডিওপ্যাথি। তাদের ক্ষেত্রে আমাদের অ্যান্টিবডি কোনটা পজিটিভ থাকবে? ফসফোলাইপেজ 2। ফসফোলাইপেজ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, পেশেন্ট ম্যাসিভ প্রোটিনুরিয়া which is more than 3.5, অথবা একটা নেফ্রোটিক টাইপ পেশেন্ট এম্বোলিজম টাইপ ফিচার নিয়ে আসছে, লাইক ডিভিটি, পালমোনারি এম্বোলিজম। দিস ইজ নেফ্রোটিক সিনড্রোমের সিনারিও। একটা পেশেন্ট আপনার কাছে যখন আসলো, ইউরিনে ডিপস্টিক করে ব্লাড পাইছে, পেশেন্টের প্রেশার বেশি, তখন আপনি চিন্তা করবেন এটা গ্লোমেরুলো নেফ্রাইটিস। একটা গ্লোমেরুলো নেফ্রাইটিসের পেশেন্ট আপনি সাসপেক্ট করতেছেন, কিভাবে, মানে পরবর্তী স্টেপ কি হবে ইনভেস্টিগেশনের জন্য? গ্লোমেরুলো নেফ্রাইটিসের পেশেন্টকে আপনি কি ইনভেস্টিগেশন করবেন? একটা ইনভেস্টিগেশন করতে হবে, সেটা কি? মানে পুরোপুরি ডায়াগনোসিস বের করে ফেলার জন্য। ইউরিন আরএমই। রেনাল বায়োপসি। গ্লোমেরুলোনেফ্রাইটিসের পেশেন্ট আসা মানে তাকে আমরা রেনাল বায়োপসি করব। রেনাল বায়োপসি করলে তার মেইন ফিচারটা চলে আসবে। ঠিক আছে, আসেন পরবর্তীতে যাই। এগুলো আগের পড়া, ঠিক আছে, বারবার আসবে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি আন্ডারলাইং ডায়াগনোসিস? ইন্টারেস্টিং কেস। 54 বছরের মেল পেশেন্ট, ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে, জেনারেলি আনওয়েল ওভার লাস্ট উইক। পেশেন্ট ইজ অলিগুরিক, hypertensive, urine district positive for blood and protein. Medical
কোমরবিডিটিস এর মধ্যে হাইপারটেনশন, রিকারেন্ট সাইনোসাইটিস। পটাশিয়াম বেশি, ক্রিয়েটিনিন বেশি, ইউরিয়া বেশি। আমি জাস্ট একটা ক্লু বলবো, এই যে এটা, এই রিকারেন্ট সাইনোসাইটিস কোথায় পড়ছেন, কোন ডিজিজের ক্ষেত্রে পড়ছেন এখানে? গ্রানুলোমাটোসিস উইথ পোলিয়াঞ্জাইটিস। ভেরি গুড, গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস। আর এটার আরেকটা নাম কি? anti-GPM antibody. না, এটা গুড এনটিজি, না পাচ্ছি। না, ওটা তো গুড পাস্তুর, Sorry. এটা গুড পাস্তুর। এটা হচ্ছে Wegener গ্রানুলোজ। ওয়েসনার গ্রানুল। ওয়েগনার ভেরি গুড, ওয়েগনার। ওয়েগনার। কেন এটা বাইর করতে চাইছি জানেন? আমি এটা করতাম হচ্ছে ওয়ার্ল্ড কাপ দিয়ে, ডব্লিউসি। তো ওয়ার্ল্ড কাপ কেন, ওয়েগনার সে সিয়ানকা পজিটিভ থাকে, শেষ। ঠিক আছে, এখন আমাকে বলেন, এই যে গ্রানুলোমাটোসিস পলিঅ্যাঞ্জাইটিস এর পেশেন্ট, এই পেশেন্টের লাং ফাইন্ডিং কি পাবেন? পালমোনারি হ্যামোরেজ হবে। পালমোনারি হ্যামারেজ থাকতে পারে, ওকে। এক্স রেতে কি পাবেন বলেন, এক্স রেতে ফাইন্ডিং বলেন। ইনফিলট্রেটস হবে। ওটা তো মাথায় ঢুকছে ক্যাভিটি রিলেশন? একটু দেখাই দিই নাকি, তাহলে আরো ক্লিয়ার কাট মনে থাকবে। এটা রেসপিরেটরির বক্সের প্রশ্ন, রেসপিরেটরির বক্সের প্রশ্ন। এবং ইন্টারেস্টিংলি এরা একটা সিঙ্গেল ক্যাভিটি রিলেশন নিয়ে আসেন, মোর দেন ওয়ান ক্যাভিটি রিলেশন নিয়ে জিপিএ প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, এই যে আসেন, ক্যাভিটি রিলেশন পাইছেন, এই যে গ্রানুলোমাটোসিস পলিঅ্যাঞ্জাইটিস পাইছেন। তাহলে এখানে আরেকটু পরে দিই, স্ট্রেপ ক্লেবসিয়েলা দুইটাই হতে পারে। টিউমারের মধ্যে মোস্ট কমনলি কোন টিউমার, লাং এর কোন টিউমার ক্যাভিটি রিলেশন করবে? স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমা, শেষ। মোটামুটি হাফ করা শেষ আপনাদের। ঠিক আছে, আচ্ছা, একটা পেশেন্ট রেনোভাস্কুলার ডিসঅর্ডার নিয়ে আসছে বা রেনোপালমোনারি ডিসঅর্ডার নিয়ে আসছে, সেখানে আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হচ্ছে। আপার রেসপিরেটরি ট্র্যাক কেমনে বুঝলেন? ওই সাইনোসাইটিসের কথা যেটা বলছে, ঠিক আছে, সাইনোসাইটিসের কথা যেটা বলছে, অথবা এপিস্টেক্সিসের কথা বলবে, অথবা স্যাডেল নোজ এর কথা বলবে। এটা আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের কথা মেইনলি বলবে, লোয়ারটাও বলতে পারে, আপারটা মেইনলি বলবে। সাথে পেশেন্টের রেনাল ইনভলভমেন্ট আছে। মাথায় কি চলে আসবে? জিপিএ, এমপিএ, গুড পাস্টু, রেনাল, পালমোনারি, জিপিএ, এমপিএ, গুড পাস্টু। এসিলিও হতে পারে কিন্তু লেস কমনলি। ওকে, তারপরে আসেন, আচ্ছা, গ্রানুলোমাটোসিস পলিঅ্যাঞ্জাইটিস ইজিপিও হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এটা দেখেন, র্যাপিডলি প্রোগ্রেসিভ এর মধ্যে কি কি থাকবে? গুড পাস্তুর, ওয়েগনার্স, এসিলি, মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে এসব একটু পর্যন্ত যা করানো হয়েছে? পড়াটা বুঝতে পারছেন কিভাবে পড়তে হইতে পারে, কোন জিনিসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, ক্লু কোনগুলা? আচ্ছা, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ দিস নিউ রেনাল ইম্পেয়ারমেন্ট? ইউরিন ডিপস্টিক করলেন, 3+ প্রোটিনিউরিয়া। 3 মাস আগে রেনাল ফাংশন টেস্ট নর্মাল ছিল, ফ্যামিলি হিস্ট্রিতে কোনো রেনাল ডিজিজ নাই, কোনো রেগুলার মেডিকেশন পাচ্ছে না। 72 বছরের পেশেন্ট, মেটাস্টেটিক প্রোস্টেট ক্যান্সার, কনজারভেটিভলি ম্যানেজ করা হচ্ছে। আসছে পেশেন্ট, ক্রিয়েটিনিন হাই, ইউরিয়া হাই, 3 মাস আগে ভালো ছিল, এখন এই ধরনের ফিচার নিয়ে আসছে। কোনটা হবে? মেমব্রেনাস FDM. ইয়ান। মেমব্রেনাস গ্লোমেরুলার। glomerulonephritis, ভেরি গুড। ওই যে যখন মেমব্রেনাস glomerulonephritis পড়াইতেছিলাম, একটা কথা বলছিলাম, একটা পেশেন্ট ক্যান্সার,
বা লাং ক্যান্সার, স্পেশালি লাং ক্যান্সারের পেশেন্ট আপনার কাছে এরকম নেফ্রোটিক সিনড্রোম লাইক প্রেজেন্টেশন নিয়ে আসছে, আপনার প্রথম প্রভিশনাল ডায়াগনোসিস হবে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। সিঙ্গেল ক্লু, এটা হচ্ছে আপনার নকশা নকশের রেড কালার, ঠিক আছে, রেড কালারের জিনিসপত্র। ওকে, সো আজকের মতো আমরা এখানে অফ রাখতেছি। জাস্ট আমাকে বলবেন যে এতটুকু যা পড়ছেন পড়াটা কি আপনাদের কাছে এফেক্টিভ মনে হয়েছে নাকি? চ্যাটেও বলতে পারেন, আপনি মাইক অন করে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের কোনো সাজেশন আছে নাকি অন্য কোনো ভাবে পড়ানোর জন্য? চ্যাপ্টার ধরে ধরে পড়ানো যাবে, প্রশ্ন সলভ করানো যাবে, প্রশ্ন সলভ করায় পড়ানো যাবে, ঠিক আছে, বিভিন্ন ভাবে পড়ানো যাবে। কোনটা আপনাদের জন্য এফেক্টিভ সেটা আপনাকে বলতে হবে। সো মোটামুটি সেশনটা আপনাদের জন্য ভালো হয়েছে, রাইট? নাকি আর একটু অন্যভাবে পড়ানো উচিত ছিল? এভাবে ভালো, বাট চ্যাপ্টারটা পড়ালে মনে হয় একটু ভালো হয়। বুঝি নাই চ্যাপ্টার। এভাবে ভালোই, বাট এটার সাথে যদি একটু চ্যাপ্টারটা একবার করা যায়, রিভিউ করা যায়, ভালো হয়। আচ্ছা, রিভিউ করা গেলে ভালো হয় চ্যাপ্টারটা পুরোটা। আচ্ছা, ঠিক আছে, বাকি কারো কোনো সাজেশন? আচ্ছা, বাকি কারো যদি কোনো সাজেশন না থাকে তো আমরা পরবর্তী স্টেপ বলবো। আপনারাও আপনাদের মতামত জানাবেন, গ্রুপ আছে গ্রুপে জানাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, আপনি সব চ্যাপ্টার পড়েন নাই, কোনো সমস্যা নেই, আমরা ট্রাই করবো এরপর থেকে আমি একটা চ্যাপ্টারের কিছু পার্ট পড়ানোর পরে ওই পার্টের রিলেটেড এসবি এগুলো নিয়ে আলোচনা করার জন্য, ঠিক আছে। পরবর্তীতে আমি এই ওয়েতে আগানোর চেষ্টা করব, বাট আপনাদের মতামত দিতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য ভালো, বুঝতে পারছেন? আরিফুল ইসলাম ইসলাম ভাই, জি। একজন আগে হচ্ছে চ্যাপ্টারের কিছু অংশ আলোচনা করে পরে হচ্ছে ওই রিলেটেড কোশ্চেন আলোচনা করলে মনে থাকবে আর কি। মনে থাকবে আর কি। আচ্ছা, ঠিক আছে, একজন কি মাত্র জয়েন করছেন? ঠিক আছে, পরবর্তীতে হচ্ছে আমি প্রশ্ন সলভ করার জন্য প্রশ্ন দিয়ে দিব গ্রুপে, দয়া করে সলভ করবেন। যে জিনিসগুলো ইম্পর্টেন্ট মনে হয় সেই জিনিসগুলো থেকে আপনাদেরকে কি পয়েন্টস দিয়ে দিব সেগুলো দেখবেন, ঠিক আছে। নেক্সট ঠিক। প্ল্যান কি হবে আমরা জানাই দিব। ধন্যবাদ সবাইকে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।